আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিনিয়োগকারীদের জন্য ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। দেশে টেলিকম সেবার মান আরও উন্নত করতে আগ্রহী টেলিনর গ্রুপ। আগামী সপ্তাহ থেকে মেডিকেল ও ব্যবসা ভিসা সহজ করতে যাচ্ছে ভারত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনা হবে শেখ হাসিনাকে। কাল পহেলা বৈশাখ, নতুন বছরকে বরণে প্রস্তুত চারুকলা ও ছায়ানট। নিরাপত্তা হুমকি নেই, বললেন র্যাব মহাপরিচালক। পাহাড়ে চলছে বর্ণিল আয়োজন। গণভোটের বিপক্ষে অবস্থান নিলে পার পাবে না সরকার, হুঁশিয়ারি জামাত আমিরের। বিএনপি গণভোট নিয়ে কৃত্রিম সংকট তৈরি করছে, অভিযোগ নাহিদ ইসলামের। এবং ইরানের বন্দরগুলো অবরোধের মার্কিন ঘোষণার পর বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। যুক্তরাষ্ট্রকে কর্তৃত্ববাদী মনোভাব ছাড়ার আহ্বান তেহরানের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা বেনেডিক্টে শিলব্রেট ফাসমার। সচিবালয় মন্ত্রী পরিষদ বিভাগে প্রধানমন্ত্রী দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় টেলিযোগাযোগ খাতে উন্নয়ন, ডিজিটাল অবকাঠামো নির্মাণ এবং টেলিনর গ্রুপের বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। দেশের তথ্য প্রযুক্তি খাতের বিকাশে টেলিনরের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। টেলিনরের সিইও দেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতি প্রশংসা করে জানান, তার প্রতিষ্ঠান বাংলাদেশের সেবার মান আরও উন্নত করতে আগ্রহী। দেশ বিক্রি করে স্বার্থ হাসিল করবে না বিএনপি। দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখেই ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যাতে অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে সরকার। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বিএনপি সরকার গঠনের পর গত 7 এপ্রিল ভারতে যান পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা। শুভেচ্ছা সফর বলা হলেও কূটনৈতিকভাবে যাকে গুরুত্বপূর্ণ ধরা হয়। ওই সফরে জ্বালানি সহযোগিতা, বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করা, ভিসা জটিলতার সমাধান সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জানান, সম্পর্ক উন্নয়নে দুদেশই কাজ করছে, তবে সবার আগে দেখা হবে দেশের স্বার্থ। ভারত সফর মানে ইটস আ ভেরি গুড স্টার্ট টু রিসেটিং দি রিলেশনস। তো ওখানে পজিটিভ আলোচনা হয়েছে। দুই দেশের যদি মাইন্ডসেট থাকে সম্পর্ক পজিটিভ দিকে এগিয়ে নিয়ে যাওয়ার, তাহলে আমরা কিছুটা ভালো অগ্রগতি করতে পারব। মেডিকেল ভিসাগুলো ওপেন আপ করে দিতে প্লিজ শুন, তো ওনারা এটা পজিটিভলি রিসিভ করছে। তো মেডিকেল ভিসা, ব্যবসায়িক ভিসা যাতে ওপেন আপ হয়, তো আশা করি এইটা ইন দি কামিং উইকস একটা পজিটিভ দিক ওই দিক থেকে আমরা দেখতে পাবো। তিনি জানান, ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অস্বস্তির কথা জানানো হয়েছে দেশটির কর্মকর্তাদের। হাসিনার ব্যাপারে জুডিশিয়াল প্রসেসের মাধ্যমেই আমরা এঙ্গেজ করব এবং উই হ্যাভ আস্কড ফর মানে রিটার্ন। কেন এখানে তার অনেক মানে কেসেস পেন্ডিং আছে, শুধুমাত্র তো একটাতে সেন্টেন্স টু ডেথ, আরও বোধহয় কয়েকটা রয়েছে যেখানে মানুষ সত্তা থেকে লাগাইয়া দেশের লুটপাট করা লাগাইয়া দ্যার ইজ সো মেনি। সো আমরা যেটা বলছি এগুলো সব এখন ট্রান্সপারেন্ট জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে ইট উইল বি ডেল্ট উইথ। ভারতে গ্রেফতার ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম ও তার সহযোগীকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি। ওখানে কিছু কিলারদেরকে বোধহয় কোনো জায়গায় অ্যারেস্ট করছে, তো এইটাও আমরা যদি ট্রিগার করি আমাদের দেশের জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে ন্যাচুরালি হ্যাঁ ট্রিটি অনুযায়ী উই ক্যান রিটার্ন দেম। এটা তো আইনি প্রক্রিয়া, আইনি প্রক্রিয়ার মাধ্যমে ইটস পসিবল। হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর নিয়ে এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পয়লা বৈশাখ টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে জেলার কৃষকদের মাঝে বিরাজ করছে খুশির জোয়ার। এর মাধ্যমে অনেক দুর্ভোগ লাঘব হবে বলে জানান কৃষকরা। প্রাথমিকভাবে 10 উপজেলার কৃষকদের মাঝে 35,000 কৃষক কার্ড বিতরণ করা হবে। এ কার্ড দিয়ে 10টি বিশেষ সুবিধা পাবেন কৃষকরা। টাঙ্গাইল প্রতিনিধি মোহাম্মদ নাসির উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার কৃষক কার্ড। ক্ষমতায় আসার 2 মাসের মধ্যেই বাস্তবায়ন হতে যাচ্ছে সে প্রতিশ্রুতি। বৈশাখের প্রথম দিনেই টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতেই 10টি উপজেলায় 35,000 কৃষক কার্ড বিতরণ করা হবে। এরই অংশ হিসেবে টাঙ্গাইল জেলার সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের 1453 জন পাবেন কৃষক কার্ড। টাঙ্গাইল শহীদ ফারুক স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে 15 জন কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেবেন প্রধানমন্ত্রী। পয়লা বৈশাখ, সেই বৈশাখের দিনে বাংলাদেশের ঐতিহ্যকে ধারণ করে আমরা এই প্রোগ্রামটি সাজাচ্ছি। এই টাঙ্গাইল থেকেই কৃষি কার্ড উদ্বোধন হবে। এটা আমাদের অত্যন্ত গর্বের বিষয়। আমরা সকল ধরনের প্রস্তুতি নিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরটিকে সফল করার নিমিত্তে জেলা প্রশাসন টাঙ্গাইল বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে, পদক্ষেপ গ্রহণ করেছে। কৃষি বিভাগ জানিয়েছে, এ কার্ড দিয়ে সরকারি প্রণোদনা সহ কৃষি উপকরণ ক্রয় বিক্রয়, কৃষি ঋণ, কৃষি বীমা সহ 10টি সুবিধা পাবে কৃষকরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড নেয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে টাঙ্গাইলের কৃষকরা। টাঙ্গাইলে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। টাঙ্গাইল থেকে যে কৃষি কার্ডের উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রী করছেন, সেই কৃষি কার্ডের যে আমাদের যে পরিকল্পনা, সরকারের পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আমরা টাঙ্গাইলবাসী অনেক খুশি। প্রধানমন্ত্রী আসবেন তিনি টাঙ্গাইলের জন্য আর কি করবেন তিনি বলবেন এবং দেখবেন। কৃষক কার্ড বিতরণের মধ্য দিয়ে কৃষকদের দীর্ঘদিনের সমস্যা সমাধান ও জীবনমান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। আজ চৈত্র সংক্রান্তি, বাংলা বছরের শেষ দিন। কাল পয়লা বৈশাখ। বাংলা নতুন বছরকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে চলছে বৈশাখী শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি। বর্ষবরণের প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে ছায়ানট। পুরো আয়োজন ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক আহসান হাবিব পলাশ। গোয়েন্দা তথ্য, সাইবার মনিটরিং সহ অন্যান্য তথ্য বিশ্লেষণপূর্বক বাংলা নববর্ষকে কেন্দ্র করে নাশকতার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। গোয়েন্দা নজরদারি এবং সাইবার মনিটরিং এর মাধ্যমে নাশকতাকারীদের যে কোনো নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিতে প্রস্তুত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। বর্ণিল উৎসবে বান্দরবনে চলছে মারমা সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব সাংগ্রাই। বর্ষবরণ উপলক্ষে শহরের ঐতিহ্যবাহী রাজার মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শুধু মারমা নয়, 11টি পাহাড়ি সম্প্রদায়ের নারী পুরুষ একসাথে এই শোভাযাত্রায় ঐতিহ্যবাহী পোশাক পরে নানা সাজে অংশ নেন। শোভাযাত্রার উদ্বোধন করেন সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রুজেরি। পরিকল্পনা দর্শক, রাজধানীতে চৈত্র সংক্রান্তির খবর রাখছেন সহকর্মী মুশফিকুর রহমান। শাঁখারীবাজার এলাকার বিভিন্ন দোকানের হালখাতার খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মুশফিক, কাল তো বাংলা নতুন বছর। নতুন বছরকে ঘিরে ব্যবসায়ীদের প্রত্যাশা কেমন দেখছেন? চিন্তে আছি পুরান ঢাকার শাঁখারীবাজারে। এখানে কিন্তু উৎসবের আমেজ বইছে, দেখতে পাচ্ছেন। দোকানে দোকানে কিন্তু ঘুড়ি, মুখোশ এবং বিভিন্ন কিছু কিন্তু আসলে টাঙিয়ে বিক্রিতে কিন্তু আসলে ব্যস্ত দোকানিরা এবং মানুষও কিন্তু তাদের যারা প্রিয়জন আছেন
বাড়ির যারা ছোট আছেন তাদের জন্য কিন্তু ঘুড়ি থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী কিন্তু কিনছেন আমরা দেখছি। আর আপনি যেটা বললেন ব্যবসায়ীদের প্রত্যাশা তারা বলছেন যে সারা বছর তারা ব্যবসা করেছেন এবং বছরের শুরুর যে সময়টা সেই সময়টা তারা হালখাতা থেকে শুরু করে চৈত্র সংক্রান্তির নানা অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে তারা কিন্তু আসলে উদযাপন করে থাকেন এবং আগামী বছরটা আসলে ভালো কাটবে এমনটাই তাদের প্রত্যাশা। তবে চিন্তা একটা জিনিস জানিয়ে রাখতে চাই যে পুরান ঢাকার যে এই এলাকাটা সেখানে কিন্তু আসলে হিন্দু প্রবণ মানুষ কিন্তু বেশি এবং ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা ব্যবসা করে থাকেন এখানে তারাও কিন্তু আসলে বেশিরভাগই হিন্দু সম্প্রদায়ের লোক। এবং লোকনাথ যে পঞ্জিকা সেই পঞ্জিকা অনুযায়ী কিন্তু চৈত্র সংক্রান্তি আগামীকালকে এদের এবং আগামী পরশুদিন তাদের পয়লা বৈশাখ এবং আগামীকাল কিন্তু এখানে যে ল্যাবরেটরি যে স্কুল আছে শনি মন্দিরের উল্টা পাশে সেখানে কিন্তু চড়ক পূজা অনুষ্ঠিত হবে বিকেল 4:30 নাগাদ এবং সকাল থেকে কিন্তু আসলে সেই চড়কের গোড়ায় দুধ এবং জল ঢালা হবে। আরও নানা ধরনের রীতি রেওয়াজ কিন্তু তারা এখানে উদযাপন পালন করে থাকেন এবং তারা বলছেন পয়লা বৈশাখের দিন সকালে কিন্তু এখানে শনি মন্দিরে কিন্তু আসলে গণেশ পূজা হবে এবং এরই মাধ্যমে তাদের যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু শুরু হবে। আমি দেখাতে চাই উপরে কিন্তু আসলে শামিয়ানা টানানোর যে ব্যবস্থা বা অন্যান্য যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছেন এই গলিটা শাঁখারী বাজারের এই গলিটায় কিন্তু উৎসবের একটা আমেজ আজকেই লেগে গেছে এবং প্রস্তুতি কিন্তু পুরোদমে চলছে এবং চলবে। এবং হালখাতার যে ব্যাপারটা আসলে এটা ব্যবসা প্রতিষ্ঠান ভেদে কিন্তু হালখাতাগুলো হয়ে থাকছে। আজকে কিছু কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান তারা কিন্তু হালখাতা করছেন এবং আগামীকালকেও কেউ করবেন। আগামী পরশুদিন পর্যন্ত এই হালখাতার আয়োজন কিন্তু আসলে চলতে থাকবে দোকান ভেদে। এবং হালখাতার যে রেওয়াজ এটা কিন্তু বাংলার অনেক আদি রেওয়াজ। সেখানে সারা বছর ব্যবসা বাণিজ্য করার পরে বণিক যারা আছেন বা ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু তাদের যে হিসাবের খাতা তাদের যারা কাস্টমার আছেন সেই কাস্টমার বা খদ্দের তাদের কিন্তু হিসাবের খাতাটা আসলে বন্ধ করে এবং এর জন্য কিন্তু তাদের দোকানে মিষ্টি বিতরণ মিষ্টি খাওয়ানো থেকে শুরু করে নানা ধরনের আয়োজন কিন্তু থাকে এবং সেই যে রীতি রেওয়াজটা এটা বাংলার বিভিন্ন জায়গা থেকে আসলে মুছে গেল এখনো পর্যন্ত কিন্তু পুরান ঢাকার এই এলাকাটা সেটা কিন্তু আসলে ধরে রেখেছে। মুশফিক আপনাকে ধন্যবাদ। গণভোটের বিপক্ষে অবস্থান নিলে সরকার পার পাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন জামাতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সংসদে বিরোধী দলকে চুপ করে বসে থাকার জন্য জনগণ ভোট দেয় নাই বলেও জানান তিনি। রাজধানীর কাকরাইল আইডিবি ভবনে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় আমির আরও বলেন, সংসদে ফ্যাসিবাদের কালো ছায়া দেখা যাচ্ছে, যা মোটেই কাম্য নয়। বিএনপি গণভোট নিয়ে কৃত্রিম সংকট তৈরি করছে বলে সেমিনারে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংসদের ভিতরে কথা হবে জনগণের সমস্যা নিয়ে, সেখানে বসে খোলামনে সমাধান বের হয়ে আসতে হবে। এটাকে বাদ দিয়ে অন্য কোনো কিছুর চর্চা হোক সংগঠনের সংসদের ভিতরে, আমরা এটা চাই না। কিন্তু আমরা ফ্যাসিবাদের কালো ছায়া এখন সংসদে দেখতে পাচ্ছি। অতীতে যারাই আচরণ করেছে তাদের পরিণতি চোখের সামনেই দেখতে পাচ্ছেন। মনে রাখবেন, অপকর্ম করলে আগেরটার চাইতে পরের পরিণতি আরো ভয়ঙ্কর হয়। দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। তবে ভর্তি হওয়া রোগীদের মধ্যে অনেকেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরছেন। এদিকে কিছু হাসপাতালে শিশু ওয়ার্ডে ভেন্টিলেশন ও আইসিইউ সুবিধা না থাকায় হামের চিকিৎসা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করছেন চিকিৎসকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। বরিশাল বিভাগের 5 জেলায় হাম উপসর্গে নতুন করে 100 জন আক্রান্ত হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য অফিস থেকে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে 93 জন। প্রাদুর্ভাবের শুরু থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে 14 জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে চলে গেছে 791 জন। নগরীর 30টি ওয়ার্ডে শিশুদের হামের টিকা প্রদান কার্যক্রম চলছে। তবে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভেন্টিলেশন ও আইসিইউ না থাকায় হামের চিকিৎসা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করছেন চিকিৎসকরা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা কমছে। একই সাথে সুস্থ হয়ে বাড়ি ফেরার শিশুর সংখ্যা বেড়েছে। 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছে 9 জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 17 জন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ হোসাইন জানান, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া 98 জনের মধ্যে 75 জনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তবে নিউমোনিয়ায় আক্রান্ত 3 জন শিশু মারা গেছে।
ময়মনসিংহেও হামের পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ শিশু ভর্তি হয়েছে। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৫ শিশু। হামে আক্রান্ত হয়ে এ হাসপাতালে ৭৬ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। হামের উপসর্গ নিয়ে প্রতিদিনই নতুন নতুন শিশু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। জেলা হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ৫০ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময় ছাড়পত্র দেয়া হয়েছে ৩১ জনকে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় একজন রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আশিকুর রহমান, এটিএন বাংলা। সারা দেশে হাম আতঙ্কের মধ্যেই ঢাকা উত্তর দক্ষিণ, বরিশাল ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনে হাম ও রুবেলার বিশেষ টিকাদান ক্যাম্পেইন চলছে। আগামী ১৪ মে পর্যন্ত চলবে এ কার্যক্রম। দর্শক, রাজধানীর টিকাদান ক্যাম্পেইনের খবর রাখছেন সহকর্মী সাজ্জাদ জাহান। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সাজ্জাদ, টিকা কার্যক্রম কেমন দেখছেন এবং অভিভাবকরা কি বলছেন? ধন্যবাদ সিনথিয়া। আজ আমরা রয়েছি রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে। এখানে একটি টিকাদান কর্মসূচি চলছে। তো আপনি জানেন যে ধারাবাহিকভাবে হামের প্রকোপ বাড়ায় সরকার হামের টিকা দেওয়ার বিশেষ ক্যাম্পেইন চালু করেছে। এই ক্যাম্পেইনের অংশ হিসেবে দেশের 4টি সিটি কর্পোরেশনে টিকাদান কর্মসূচি শুরু করেছে একযোগে। সেই কর্মসূচি চলবে 14 মে পর্যন্ত, এপ্রিল পর্যন্ত। তো এইখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আজ সকাল থেকেই অনেকেই অভিভাবকরা শিশুদের নিয়ে এসেছেন টিকা দেওয়াতে, হামের বিশেষ ক্যাম্পেইনে টিকা নেওয়ার জন্য। তবে এখন বেলা গড়ার সাথে সাথে উপস্থিতি অনেকটা কম দেখতে পাচ্ছি আমরা। তো আপনাকে আর একটু বলে রাখি যে এই যারা 6 মাস থেকে 5 বছর বয়সী শিশু, যারা টিকা সংকট বা নানান সমস্যার কারণে হয়তো টিকা দিতে পারেনি, তারাই এই ক্যাম্পেইনে টিকা নিচ্ছেন। এবং কি এছাড়াও যারা পূর্বে 2টি টিকা পেয়েছেন তারাও এই ক্যাম্পেইনে টিকা নিচ্ছেন। তো আমরা সকাল থেকে বিভিন্ন টিকাদান কেন্দ্রে ঘুরে এসেছি। সেখানে যেটি দেখতে পেয়েছি, অভিভাবকদের সাথে কথা বলেছি, তারা এই টিকাদান কর্মসূচিতে টিকা দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন। যেহেতু হামে শিশু মৃত্যুর সংখ্যা ব্যাপক হারে বাড়ছে। গত 24 ঘন্টায় 10 জন শিশু মারা গেছে এবং কি এই চলতি মাসেই হাম আক্রান্ত উপসর্গ নিয়ে প্রায় 1.5 শতাধিক শিশুর মৃত্যুবরণ করেছে। এমন একটি পরিস্থিতিতে হামের টিকা দিতে পেরে অনেক অভিভাবক স্বস্তি প্রকাশ করেছে। তবে আমরা অনেকের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে তুলনামূলকভাবে প্রচারণা কম হওয়ার কারণে অনেকেই হয়তো জানতে পারছেন না কোথায় কোন কেন্দ্রে হামের টিকা পাবেন, তারা কখন থেকে কখন নাগাদ পাবেন। এই বিষয়গুলো আরও ব্যাপক প্রচারণা চললে হয়তো বাসিন্দারা আরও ব্যাপকভাবে জানতে পারবেন, সেই অনুসারে তারা এই টিকাদান সম্পন্ন করতে পারবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। সাজ্জাদ, আপনাকে ধন্যবাদ। ফুয়েল পাসেও জ্বালানি তেল নেয়ার ভোগান্তি কমেনি রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে। সার্ভার জটিলতায় কাজ করছে না অ্যাপ, এতে ভোগান্তিতে গ্রাহকরা। অন্যদিকে বেশিরভাগ পাম্পে ডিপো থেকে তেল আসতে দেরি হওয়ায় ব্যস্ত সড়কে দীর্ঘ হচ্ছে গাড়ির সারি, দেখা দিয়েছে যানজটও। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্টে। রাজধানীর তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের সড়ক এটি। 6 লেনের এই সড়কটিতে 4 লেনেই দাঁড়িয়ে আছে তেল কিনতে আসা গাড়িগুলো। বাকি 2 লেন দিয়ে কোনো মতে চলছে গাড়ি, যার ফলে যানজট তৈরি হচ্ছে গুরুত্বপূর্ণ এই সড়কটিতে। শাহবাগের আরেকটি ফিলিং স্টেশনের সামনেও একই চিত্র। 4 লেনের গুরুত্বপূর্ণ সড়কের 3টি লেন জুড়েই গ্রাহকদের লম্বা লাইন। বাকি একটি লেন দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে হিমশিম দশা আইন শৃঙ্খলা বাহিনীর। স্লিপের গাড়িগুলি তো লাইন ধরে সেই কাটাবন থেকে আসে না, তারা এদিক দিয়ে আইসা উল্টা ঢোকে। তারাই যখন বেশি চলে আসে তখন 3-4 লেন হয়। সার্জেনের কথাই শোনে না, কনস্টেবলের কথা শুনবো কি? এই হলো পরিস্থিতি। নিয়ম না মেনে লাইন ভঙ্গের কারণে তৈরি হচ্ছে নানা বিশৃঙ্খলা। বাকবিতণ্ডায় জড়াচ্ছেন গ্রাহক ও পাম্প কর্মীরা। এক গাড়ি একটা লাইন ধরে আরেক গাড়ি ঢুকে যায়, কয় না আমাদের গাড়ি লাইনে আছে, তাহলে এর পিছেও তো আমরা দাঁড়ায় আছি ঘন্টার ঘন্টা। এই গাড়িটাই মাত্র ঢুকছে, এখানে আমরা এতক্ষণ গ্যাঞ্জাম হলো। পরীক্ষামূলকভাবে ফুয়েল পাস অ্যাপ ব্যবহার শুরু হলেও সেখানে রেজিস্ট্রেশন করতে ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। আমি তো অনলাইনে ঢুকতেই পারি না,
আমি তো আগে হচ্ছে লগ ইন করবো, রেজিস্ট্রেশন করবো, তারপরে তো আসবো। আমি তো অনলাইন রেজিস্ট্রেশনই করতে পারতেছি না, আসবো কিভাবে? ডিপো থেকে গাড়ি দেরিতে পৌঁছানোর কারণে অধিকাংশ পেট্রোল পাম্প দিনের বড় একটি সময় বন্ধ থাকে। এর ফলে খোলা থাকা কয়েকটি ফিলিং স্টেশন থেকে তেল দেওয়ার চাপ বাড়ছে। মাঝে মধ্যে আবার দেখা যায় যে 2টা লাইন ক্রস করে আবার 3 নাম্বার 4 নাম্বার লাইনও হয়ে যায়। এখানে পুলিশের লোকজনও আছে, আমরাও টেক কেয়ার করার চেষ্টা করছি যে এটা আসলে যাতে বিশৃঙ্খলা না হয়। আতঙ্কিত হয়ে তেল কেনার প্রবণতা কমানো না গেলে ভোগান্তি কাটানো সম্ভব নয় বলে মনে করছেন অনেকেই। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে ডিজেল সংকটে পটুয়াখালীতে অধিকাংশ সময় বন্ধ থাকছে মাছ ধরার ট্রলারের ইঞ্জিন। ফলে অলস সময় কাটিয়ে লোকসানের মুখে পড়তে হচ্ছে জেলেদের। 15 এপ্রিল থেকে শুরু হচ্ছে মাছ ধরার উপর 58 দিনের নিষেধাজ্ঞা। এই বাস্তবতায় নিষিদ্ধকালীন পর্যাপ্ত আর্থিক সহায়তার প্রত্যাশা তাদের। পটুয়াখালী উপকূল প্রতিনিধি আরিফ সুমনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজাহান। মৌসুমের শুরু থেকেই সাগরে বারবার জাল ফেলেও ধরা পড়েনি আশানুরূপ রূপালী ইলিশ। ফলে মাছ শিকার করেও বেশিরভাগ জেলের ওঠেনি আনুষঙ্গিক বাজার খরচ। এদিকে গত 1.5 মাস ধরে জ্বালানি তেলের তীব্র সংকটে অনেক সময় ট্রলার নিয়ে সমুদ্রে নামা হয়নি। অগ্রাধিকার দিয়ে জেলেদের ডিজেল সরবরাহের কথা বলা হলেও বাস্তবে এর প্রতিফলন দেখেননি তারা। আমরা 4-5 দিনও নামতে পারিনি তেলের সংকটে, তারপরে এখন আইছে 58 দিনের অবর। এখন করা মাছ হইছে, পাইতেছি না তেল সাগরের যে জাম। 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত সাগরে শুরু হচ্ছে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার উপর 58 দিনের নিষেধাজ্ঞা। এই সময়ে জেলার নিবন্ধিত 47,000 জেলের প্রত্যেককে দেয়া হবে 77.3 কেজি করে চাল। এটিকে অপর্যাপ্ত দাবি করে 2 মাস একটি পরিবারের সংসার খরচ বহনের মতো আর্থিক সুবিধা দাবি করেছেন জেলেরা। প্রত্যেক ঘরে ঘরে মানুষের 5টা ফ্যামিলি আছে, একটা খাটুনিয়া, কিন্তু চাল দেয় যাতে আমাকে এতে সংসার বাঁচে না। খুব আমরা অভাবে যা বলার বাহিরে। জালে চল পাইকারা যারা মানে মুতোয়ালা আর নেতা মেতা এরা পায় চাল জালে চল, আর বিশেষ করে মোটরসাইকেল যারা চালায় মোটরসাইকেলের জালে চল পায়। যারা জেলে অরিজিনাল ভাবে তারা কোনো জেলে জালে চল পায় না। জেলেদের সুবিধা বাড়ানোর সুপারিশ করেছে মৎস্য বিভাগ। তারা আরও জানান, তৃতীয় পক্ষ যেন জেলেদের আর্থিক সহায়তা আত্মসাৎ করতে না পারে সেজন্য প্রকৃত জেলেদের হাতে অর্থ তুলে দেওয়া হবে। এবছর যে তেলের সংকটের বিষয় যেটা একটু বললেন, যে এটা একটা বৈশ্বিক সমস্যা, যে যার ভুক্তভোগী সাধারণ সকল মানুষই হচ্ছে। তবে জেলেদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন, উপজেলা মৎস্য অফিস তারা উদ্যোগ গ্রহণ করেছে এবং তাদেরকে তেল পাওয়ার বিষয়ে সহযোগিতা করছে। নিষেধাজ্ঞা সফল করতে সমুদ্রে প্রশাসনের ব্যাপক নজরদারির পাশাপাশি অসাধু জেলেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আগামী বাজেটে ব্যবসায়ীদের উপর নতুন কোনো খরচ চাপবে না বলে জানিয়েছেন শিল্প বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। যুদ্ধের কারণে জ্বালানি ও সারের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সরকারের অগ্রাধিকার ভিত্তিতে খরচ করার সক্ষমতা চ্যালেঞ্জের মুখে পড়েছে বলেও জানান তিনি। রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার আয়োজিত প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন বাণিজ্য মন্ত্রী। হেভিলি ডিরেগুলেট করতে চাই, প্রসেসগুলিকে সিম্পলিফাই করতে চাই। সেকেন্ড হচ্ছে একটা বড় স্টাম্বলিং ব্লক হচ্ছে এনার্জি। একটা হলো লোকাল এক্সট্রাকশন প্রসেসটাকে নতুন করে কূপ পাওয়া এবং পুরানো কূপগুলোকে ওভারওয়ার্ক করা, এটাতেও আমরা এমফেসাইজ করছি। আর ল্যান্ড বেসড এন্ড অফশোর, 2 ধরনের এফএসআরইউতেই আমরা যাচ্ছি। রাজধানীর শ্যামলীতে সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজি মামলার প্রধান অভিযুক্ত মঈনুদ্দিন ওরফে মঈন সহ 7 জনকে আটক করেছে র্যাব। নড়াইলের কালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব। আটককৃতদের 7 দিনের রিমান্ড চাইবে মামলার তদন্ত কর্মকর্তা। সম্প্রতি যুবদল পরিচয়ে মঈনুদ্দিন দলবল নিয়ে ওই হাসপাতালের ডাক্তার কামরুল ইসলামের কাছে কয়েক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদাবাজির ঘটনাটি ধরা পড়ে হাসপাতালের সিসি ক্যামেরায়। ক্লোজ সার্কিট ক্যামেরায় ওই ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে টনক নড়ে প্রশাসনের। প্রধানমন্ত্রীর নির্দেশে যুবদলের শীর্ষ নেতারা ছুটে যান হাসপাতালে। ডাক্তার কামরুল ইসলামের সাথে দেখা করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। বিনা পারিশ্রমিকে 2000-এর বেশি কিডনি প্রতিস্থাপন করে দেশ জুড়ে আলোচিত হয়েছেন চিকিৎসক ডাক্তার কামরুল ইসলাম। তারই সিকেডি হাসপাতালে চাঁদাবাজির ঘটনা সারা দেশের মানুষকে নাড়া দেয়। বিভিন্ন মহল থেকে দাবি উঠে অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনার। অভিযুক্তদের গ্রেফতারে
মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় প্রধান অভিযুক্ত মঈনুদ্দিনকে গ্রেফতার করে র্যাব। রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজ অ্যান্ড নিউরোলজি সিকেডি হাসপাতালে চাঁদার দাবির ঘটনায় র্যাবের যৌথ অভিযানে র্যাব 2, 4 এবং 6 এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা সহযোগিতায় অভিযুক্ত প্রধান আসামি সহ 7 জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের নেতা মঈনুদ্দিন সহ 7 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন মঈনুদ্দিন মঈন, মোহাম্মদ লিটন মিয়া, মোহাম্মদ সুমন, মোহাম্মদ শাওন, স্বপন কাজী, মোহাম্মদ ফালান, রুবেল। জানা যায় মঈন এবং তার সহযোগীরা দীর্ঘদিন ধরে 5 লক্ষ টাকা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে ভিকটিমকে বিভিন্ন ধরনের ভয়ভীতি এবং হুমকি প্রদান করে আসছে। এবারে ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। একদিনে ইরানকে গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বন্দরগুলো অবরোধের মার্কিন ঘোষণার পর বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। এদিকে ইরানের সঙ্গে চুক্তি এখনও সম্ভব বলে মনে করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে সমঝোতায় পৌঁছাতে যুক্তরাষ্ট্রকে কর্তৃত্ববাদী মনোভাব ছাড়তে হবে বলে জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিস্তারিত মাসুদ রানার প্রতিবেদনে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দীর্ঘ আলোচনায় কোনো চুক্তি না হওয়ায় ইরানের উপর চাপ বাড়াতে নতুন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। আল জাজিরা জানায় দেশটির সব বন্দর অবরোধ করার ঘোষণা দিয়েছে সামরিক বাহিনী। এর মধ্যে উপসাগরীয় অঞ্চল ও ওমান উপসাগরে উপকূলীয় এলাকাগুলো অন্তর্ভুক্ত থাকবে। পরিকল্পিত অবরোধের পক্ষে যুক্তি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী দিয়ে কোন জাহাজ যাবে আর কোনটি যাবে না তা ইরান নিয়ন্ত্রণ করতে পারে না। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সব জাহাজ যেখানে নিরাপদ যাতায়াতের সুযোগ পাবে নয়তোবা একটিও পাবে না। আল জাজিরা জানায়, ইরানের বন্দরগুলো অবরোধের মার্কিন ঘোষণার পর বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দাম 8% বেড়ে প্রতি ব্যারেল $104.24 পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মনে করেন ইরানের সঙ্গে চুক্তি হওয়া এখনও সম্ভব। Field Marshal Munir, who were both incredible hosts. মার্কিন ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রকে কর্তৃত্ববাদী মনোভাব পরিহারের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেলে দেওয়া এক বিবৃতিতে তিনি এই কথা বলেন। মাসুদ রানা, এটিএন বাংলা। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বৈশাখী মেলা ঘিরে কর্মব্যস্ত সময় কাটছে ময়মনসিংহের ভালুকা উপজেলার মৃৎশিল্পী কারিগরদের। আধুনিকতার ছোঁয়ায় দিন দিন যেভাবে তাদের পেশা বিলুপ্ত হয়ে যাচ্ছে তাতে চিন্তিত মৃৎশিল্পীরা। এই শিল্প টিকিয়ে রাখতে আধুনিকায়ন, প্রশিক্ষণ ও সহজ ঋণের ব্যবস্থা দাবি জানিয়েছেন কুমাররা। ময়মনসিংহের ভালুকা থেকে আনোয়ার হোসেন তরফদারের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। ময়মনসিংহের ভালুকা উপজেলায় প্রায় 150টি পরিবার মৃৎশিল্পী পেশার সাথে জড়িত। তবে আধুনিকতার ছোঁয়ায় প্লাস্টিক, মেলামাইন ও স্টিলের দাপটে 200 বছরের পুরনো ঐতিহ্য হারাতে বসেছে। সারা বছর অপেক্ষায় থাকতে হয় বৈশাখী মেলার জন্য। এই সময়ে কিছুটা আয় হয়, বাকি সময় সংসার চালানোই কঠিন হয়ে পড়ে তাদের। এই কাজটা আমাদের বাপদাদার ঐতিহ্য। এখন আপনার যা কাজ কাম কয় কিন্তু আঙ্গুর তা দিয়া চলে না। এখন প্লাস্টিক বেড়ে পড়ছে, পরে থেকে আর মাটির কাজ বেশি চলে না। যে আনতে যে খরচ হয় সেই পরিশ্রমটা আমরা আগে অনেক বানাইতাম, কিন্তু এখন আগের মতন না। ফ্যামিলি থাকলে 3-4 জন চালানো খুব কষ্ট হয়ে যায়। সরকার যদি আমাদের একটু সহায়তার হাত বাড়িয়ে দেয় তাহলে আমরা বেঁচে ফিরে আবার পিছনের যে আমরা ঐতিহ্য ছিল সেটা টিকিয়ে রাখতে পারবো। মৃৎশিল্পীদের আর্থিকভাবে সহযোগিতা করার মতো আলাদা কোনো প্রকল্প নেই, তবে পাশে থাকার কথা জানান উপজেলার সমাজসেবা কর্মকর্তা। ভালুকা উপজেলাতে এই কর্মসূচিটি প্রচলিত নেই। যদি
পরবর্তীতে সরকার কোনো নির্দেশনা আমাদেরকে প্রদান করে, সেক্ষেত্রে আমরা সেই অনুযায়ী কাজ করতে পারবো। সরকারি পৃষ্ঠপোষকতা, সহজ ঋণ, প্রশিক্ষণ ও আধুনিক বিপণন ব্যবস্থার অভাবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই প্রাচীন শিল্প। আর তাই স্থানীয়রা মনে করছেন এখনই কার্যকর ব্যবস্থা না নিলে আগামী প্রজন্ম হয়তোবা কেবল ইতিহাসের পাতায় খুঁজে পাবে মৃৎশিল্পের গল্প। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পরবর্তী প্রধান হিসেবে মেজর জেনারেল রোমান গফম্যানকে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মোসাদের নির্বাহী প্রধানের মেয়াদ 5 বছর। বর্তমান নির্বাহী প্রধান ডেভিড বার্নিয়ার মেয়াদ শেষ হচ্ছে আগামী 2 জুন। সেদিনই বার্নিয়ার স্থলাভিষিক্ত হবেন গফম্যান। ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি ও পররাষ্ট্র নীতিতেও মোসাদের প্রভাব গভীর এবং ব্যাপক। 1976 সালে বেলারুশে জন্ম নেওয়া গফম্যান 14 বছর বয়সে অভিবাসী হিসেবে আসেন ইসরায়েলে। 1995 সালে সেনাবাহিনীতে যোগ দেন তিনি। এবারে খেলার খবর। বাংলাদেশের সঙ্গে 3টি করে ওয়ানডে ও টি-20 ম্যাচের সিরিজ খেলতে রাতে ঢাকায় আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ঢাকার বৈরী পরিবেশে মানিয়ে নেওয়াই নিউজিল্যান্ডের মূল লক্ষ্য। বাংলাদেশে আসার আগে স্পিন সহায়ক উইকেট নিয়ে নিজেদের সতর্ক অবস্থানের কথা জানিয়েছেন দলের অধিনায়ক টম ল্যাথাম। আইপিএল ও পিএসএল কারণে ব্যস্ততার প্রথম সারির অন্তত 10 জন ক্রিকেটারকে ছাড়াই ঢাকায় আসছে কিউইরা। 2 ভাগে আসবে নিউজিল্যান্ড দল। ছোট অংশ বিকেলে পৌঁছলেও দলের মূল বহর রাত 11টার দিকে পৌঁছবে। 17 এপ্রিল মিরপুরে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে মাঠের লড়াই। সিরিজের বাকি 2 টি-20 29 এপ্রিল ও 1 মে হবে চট্টগ্রাম ও ঢাকায়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বিনিয়োগকারীদের জন্য ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। দেশে টেলিকম সেবার মান আরও উন্নত করতে আগ্রহী টেলিনর গ্রুপ। আগামী সপ্তাহ থেকে মেডিকেল ও ব্যবসা ভিসা সহজ করতে যাচ্ছে ভারত, প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা। আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনা হবে শেখ হাসিনাকে। কাল পহেলা বৈশাখ, নতুন বছরকে বরণে প্রস্তুত চারুকলা ও ছায়ানট। নিরাপত্তা হুমকি নেই, র্যাব মহাপরিচালক। পাহাড়ে চলছে বর্ণিল আয়োজন। গণভোটের বিপক্ষে অবস্থান নিলে পার পাবে না সরকার, হুঁশিয়ারি জামায়াত আমিরের। বিএনপি গণভোট নিয়ে কৃত্রিম সংকট তৈরি করছে, অভিযোগ নাহিদ ইসলামের। এবং ইরানের বন্দরগুলো অবরোধের মার্কিন ঘোষণার পর বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। যুক্তরাষ্ট্রকে কর্তৃত্ববাদী মনোভাব ছাড়ার আহ্বান তেহরানের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।